যোজ্যতা ও যোজ্যতা ইলেকট্রন, এরপরে আমরা আরেকটা টপিক হিসেবে দেখব। এরপর আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের কিছু মানে সূত্রের প্রতিপাদন আর হচ্ছে কিছু ম্যাথ করব আপেক্ষিক পারমাণবিক ভরের। তারপর আইসোটোপের যেই পার্টটা আছে, আইসোটোপ না, সাথে আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসোমার, আইসোবার, এসবগুলো আমরা একটু কোনটা কি সেটা একটু দেখবো। আর সবার শেষে এই চ্যাপ্টারের লাস্টে আমরা গিয়ে পরমাণুর মডেলটা পড়বো। পরমাণুর মডেল আর হচ্ছে বোর পরমাণুর মডেলের কয়েকটা ম্যাথ নতুন সিলেবাসে, মানে আমাদের বেলা এটা ছিল না, পরমাণুর মডেলের থেকে বোরের মডেল থেকে ম্যাথটা এই বছর যেহেতু মানে আমাদের সিলেবাসের পর থেকে শুরু হয়েছে এটা অ্যাড করা, তো এটা আমরা একটু কয়েকটা ম্যাথ দেখবো। এখন ভাই কেউ বলতেই পারো ভাই এগুলো তো সব আমাদের লেভেলের বইয়ে তো একটাও নাই, কিন্তু কেন আপনি পড়াবেন বা কি জন্য আমাদের লাভ? আচ্ছা, এটার উত্তরে আমি বলবো যে ভাই বইয়ে তোমাদের যেটা আছে সেটা যদি তুমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, মানে তুমি যদি জাস্ট বইটাই পড়ে যাও, তাহলে আমি মনে করি না তুমি কেমিস্ট্রিতে সিকিউতে 50-এর মধ্যে 30-এর বেশি পাইতে পারবা। সত্য কথা ভাই, এটা মেনে নিতেই হবে। তুমি 30-এর বেশি পাবা না, এটা আগে থেকেই মেনে নিতে হবে। কারণ এখানে যত ব্যতিক্রম আছে সব ব্যতিক্রম থেকেই কোশ্চেন হবে। আর সেই ব্যতিক্রম গুলা কেন হয় সেগুলো বোঝার জন্যই তোমার কোয়ান্টাম মেকানিজম বা এই আউটবাউ নীতিগুলো দরকার। কিন্তু যদি তুমি চাও যে না আমি শুধু বইয়ের মতো করে পড়বো, মুখস্থ করে পড়বো, তাহলে এটা অন্য হিসাব। বাট ভাই আমি ওইভাবে পড়াবো না। যে জিনিস বুঝবা না, মানে মেনে নিতে পারবা না, তো মিথ্যা জিনিস তো আর মেনে নিতে পারবা না। তো কথা না বাড়ায় আজকের টপিকটা আমরা শুরু করি, কোয়ান্টাম মেকানিজম। কোয়ান্টাম মেকানিজম শুরু করার আগে কোয়ান্টাম মেকানিজমের একটা সংজ্ঞা আমরা জেনে নিই। কোয়ান্টাম মেকানিজম আমি বলতেছি, তোমরা যদি চাও একটু দেখে নিতে পারো। আচ্ছা, আমি মেবি মেকানিজম বানানটা বারবার ভুল লিখতেছি, বাংলা বানান তো এক এক বই এক একটা রকম লেখা। মেকানিজম, আচ্ছা আমি সংজ্ঞাটা একটু মুখে বলে দেই, তোমরা একটু লিখে নাও। সেটা হচ্ছে রসায়নের যে শাখায়, যদি লিখতে চাও লিখে নিতে পারো, রসায়নের যে শাখায় গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় তাকে কোয়ান্টাম মেকানিজম বলে। রসায়নের যে শাখায় গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় তাকে কোয়ান্টাম মেকানিজম বলে। লিখা হলে একটু বইলো, সারা দিও। ওকে, যদি আমি আগাই তাহলে আমি একটু দেখতে পাবো যে আমি কয়েকটা জিনিস একটু ধরে নিচ্ছি। সেটা হচ্ছে তোমরা সবাই প্রোটন সংখ্যা কাকে বলে সেটা তোমরা জানো, তোমরা নিউট্রন সংখ্যা কাকে বলে সেটা তোমরা জানো, ইলেকট্রন সংখ্যা কাকে বলে সেটা তোমরা জানো, এটুকু আমি ধরে নিচ্ছি। আর সাথে ভর সংখ্যা, যেটা এই ভর সংখ্যাটাও আমি একটু ধরে নিচ্ছি যে ভর সংখ্যাটা এই পর্যন্ত তোমরা জানো কোনটা কি, এইটুকু। প্রোটন সংখ্যা, পরমাণু, প্রোটন আর নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে, ইলেকট্রনের চারিদিকে ঘুরতে থাকে, এই পর্যন্ত আমি ধরে নিলাম তোমরা জানো, ক্লাস 8-এ পড়ছো। আমি যদি একটু আগাই তাহলে একটু পরমাণুকে প্রকাশ করার একটা পদ্ধতি আমি তোমাদের দেখাবো এখন। সেটা হচ্ছে মনে করো এই এক্স, আমি একটা প্রকাশের পদ্ধতি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রকাশের একটা পথ। এক্সটা আসলে বোঝাচ্ছে একটা মৌলের প্রতীক, যে কোনো একটা মৌলের প্রতীক। আমি উদাহরণ দিয়ে এরপরে দেখাবো। এনটা হচ্ছে পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা এটা তখনই আসবে যখন শুধুমাত্র এই সংকেতটা কোন একটা অণুর ক্ষেত্রে প্রকাশ হবে, এটাও আমি দেখাবো। এরপর জেড, জেডটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আসলে দুইটা একই জিনিস, পারমাণবিক সংখ্যা। আর এই এর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা বা পারমাণবিক ভর। আর এই এম প্লাস মাইনাস, এই এমটা হচ্ছে জাস্ট চার্জ সংখ্যা। আর আমরা সবাই জানি চার্জ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। এই জন্যই এই পাশে প্লাস মাইনাস দুইটা চিহ্ন দেওয়া হয়েছে। কখনো এটা প্লাস হবে, কখনো একটা মাইনাস হবে, কখনো চার্জটা পজিটিভ হবে, কখনো চার্জটা
নেগেটিভ হবে। তো এটার আলোকে আমি একটু যদি আগাই তাহলে দেখতে পাবে, মনে করো আমি অক্সিজেন পরমাণু নিয়ে অণু নিয়ে কাজ করব, অক্সিজেন অণু নিয়ে। সো এখানে ওটা হচ্ছে এই যে মৌলের প্রতীক, ওটা হচ্ছে মৌলের প্রতীক। এই টুটা কি, এই টুটা হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা। এটা যেহেতু একটা অণু, এটা পরমাণু একটা সংখ্যা। আর এখানে ও এর নিচে মানে বাম পাশে এখানে এর পারমাণবিক সংখ্যা 8 লেখা থাকবে, আর উপরে এর ভর সংখ্যা 16 লেখা থাকবে। তো এইভাবে আর কি একটা পরমাণুকে পুরো আকারে প্রকাশ করা যায়। যেহেতু আমরা এখানে কোনো আয়ন লিখিনি বা কোনো ধরনের আয়নের চার্জের কথা উল্লেখ করিনি, তাই এখানে উপরে কিছু লেখার দরকার নাই, এই যে এম প্লাস মাইনাসটা লেখার দরকার নাই। এটা আবার কখন লিখবো, এটার একটা ফুল উদাহরণ দেই। এটা যখন লিখবো, মনে করো সালফার 2 মাইনাস, সালফার 2 মাইনাস, এটা এটার যেই পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 16, আর এটার ভর সংখ্যা হচ্ছে 32। এটার আবার কোনো অণু প্রকৃতিতে বিদ্যমান থাকে না। অণু যখন বিদ্যমান থাকে তখন আবার আয়ন হিসেবে থাকে না, তখন আবার S8 হিসেবে থাকবে। সো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে যখন এই পরমাণু সংখ্যাটা বা এনটা থাকবে তখন এমটা সাধারণত থাকবে না, আবার যখন এমটা থাকবে তখন এনটা সাধারণত থাকে না, একটু ব্যতিক্রমের ক্ষেত্রে একটু থাকে। আচ্ছা, সো এই সালফারের ক্ষেত্রে এই 32টা হচ্ছে এর ভর সংখ্যা, আর এই 16টা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা, এই 2টা হচ্ছে এর চার্জ সংখ্যা, আর নেগেটিভটা হচ্ছে চার্জের ধর্ম বোঝাচ্ছে বা ঋণাত্মক আধান বোঝাচ্ছে। ওকে, এরপরে যদি আমরা একটু আগাই, কোয়ান্টাম সংখ্যায় আমরা ছিলাম বা কোয়ান্টাম মেকানিজমে। কোয়ান্টাম মেকানিজমে আসলে 4 ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। কোয়ান্টাম সংখ্যা, 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। তো কোয়ান্টাম সংখ্যা আমরা শিখবো। আমি একটু সংজ্ঞাটা বলি। পরমাণুতে ইলেকট্রন শনাক্তকরণের জন্য কতগুলো রাশি ব্যবহার করা হয়, কতগুলো রাশি ব্যবহার করা হয়। এদের কোয়ান্টাম সংখ্যা বলে, এদের কোয়ান্টাম সংখ্যা বলে। আরেকবার বলি, পরমাণুতে ইলেকট্রন শনাক্তকরণের জন্য কতগুলো রাশি ব্যবহার করা হয়, এদের কোয়ান্টাম সংখ্যা বলে। এবার কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের, এটা আমরা একটু যদি বলি। কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি 4 প্রকারের হয়ে থাকে, 4 প্রকারের। 1 নাম্বার কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর 2 নাম্বারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বার আছে আমাদের যেটা, সেটা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবং সবশেষে আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কি কি বললাম আবার? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একটা পরমাণুর বা একটা মৌলের পুরো ইলেকট্রন বিন্যাসের সকল ইলেকট্রনকে এই কয়েকটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে আমরা কয়েকটা এই বিভিন্ন ধরনের সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আগে শিখবো। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি একটু থামি। আছেই তো 2 জন, তো 2 জনেরই কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া। না থাকলেও একটু রেসপন্স করো, আমি তাহলে আগাবো। আচ্ছা, প্রবলেম যদি না থাকে তাহলে আমি একটু আগাই। সেটা হচ্ছে, এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য। সো প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য, এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট আমরা লিখবো বৈশিষ্ট্যের জন্য। এই বৈশিষ্ট্যগুলো থেকেই আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সো প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য লিখবো। তো আমরা লিখি, আমি মুখে বলতেছি আর এখানে শর্ট করে লিখতেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে, আচ্ছা এখানে সংখ্যা হবে, প্রধান
প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রথম বৈশিষ্ট্য। এরপর আমরা 2 নম্বর বৈশিষ্ট্য দেখব, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার নির্দেশ করে। আকার নির্দেশ করে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল হতে, আচ্ছা বোর পরমাণু মডেল আমরা পড়বো পরে, জাস্ট আমরা এখন লিখে রাখি, বোর পরমাণু মডেল হতে ধারণা পাওয়া যায়। বোর হতে আমরা ধারণা পাই, বোর পরমাণু মডেল হতে এর ধারণা পাওয়া যায়। বোর পরমাণু মডেল হতে এদের ধারণা পাওয়া যায়। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই n যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা আসলে কি জিনিসটা কি সেটা আমরা জানবো। তাহলে লিখো, এই n দ্বারা শক্তি স্তর বোঝানো হয়। n কি? শক্তি স্তর। এটা একদম আবারও বলতেছি, এটা ইলাবোরেটলি আমরা জানবো হচ্ছে বোর পরমাণু মডেল হতে। n দ্বারা শক্তি স্তর আমরা বুঝাই, বা n দ্বারা শক্তি স্তর বোঝানো হয়। এবার এই শক্তি স্তর সম্পর্কে একটু লিখি। এই শক্তি স্তরের একটা নাম আছে, এই শক্তি স্তরের নামটা হচ্ছে গিয়ে অরবিট। অরবিট, অরবিট। আচ্ছা, এটা একটু আমি সংক্ষেপে বুঝাই দেই। বোর পরমাণু মডেল যেহেতু এখন পড়াচ্ছি না, সংক্ষেপে আমরা যদি বলি তাহলে একটু খেয়াল করো। আমাদের একটা পরমাণুর কেন্দ্রে আমরা ধনাত্মক আধান কিংবা প্রোটন এবং নিউট্রন একসাথে থাকে। এবার এটাকে কেন্দ্র করে আমাদের চারদিকে অনেকগুলো উপবৃত্তাকার থাকে। কখনো বলা হয় বৃত্তাকার, কখনো উপবৃত্তাকার। বোর বলেছেন আমাদের যেই কক্ষপথগুলো আছে বা যেই রেখাগুলো আছে সেগুলো বৃত্তাকার। তো এরকম অনেক বৃত্তাকার রেখা আছে। এগুলো রেখা না, আসলে এগুলো আমি বলতেছি রেখা। অনেক এরকম বৃত্তাকার রেখা আছে। এগুলার মধ্যে আমাদের ইলেকট্রন পরিভ্রমণরত অবস্থায় থাকে। মানে এইখানে ইলেকট্রন গুলো জোড়ায় জোড়ায় থেকে এই প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে তারা। সো এখানেও থাকবে কিছু ইলেকট্রন, এখানেও থাকবে কিছু ইলেকট্রন। প্রতিটা কক্ষপথে ইলেকট্রন থাকবে। আবার অনেক কক্ষপথে ইলেকট্রন নাও থাকতে পারে, এটাও হইতে পারে। এই কক্ষপথ কয়টা থাকবে? এই কক্ষপথ থাকবে অসীম সংখ্যক। মানে একটা পরমাণুর কেন্দ্রে এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে অসীম সংখ্যক এরকম কক্ষপথ থাকবে। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন পরিভ্রমণ থাকবে। আর এই কক্ষপথগুলোকে বলা হয় আমাদের শক্তি স্তর বা অরবিট। এই কক্ষপথগুলো যেগুলো আছে, যেগুলোতে ইলেকট্রন পরিভ্রমণ করে, সেগুলোকেই বলা হয় শক্তি স্তর বা অরবিট। এটুকু আমরা শুধুমাত্র এখন, এটা আসলে বোরের আলোচনা থেকে, বোরের আর কি একটা অতি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটুকু। আচ্ছা, এরপর আমরা 6 নাম্বার বৈশিষ্ট্য যেটা আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা জানবো। এখানে এখানে তোমাদের মাথায় প্রশ্ন উঠতেই পারে যে ভাইয়া, এখানে আপনি 2টা ইলেকট্রন দিলেন, এখানে 4টা দিলেন বা আরো বেশি দিতে পারতেন। তো প্রতিটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা আমাদের একটু জানা দরকার, বা সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে প্রতিটা শক্তি স্তরে। তো এটা লিখে ফেলো যে প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এটা 8 এর শেষ পৃষ্ঠাতেই আছে এই সূত্রটা। প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এখানে n এর মানটা কি? n এর মান হচ্ছে কততম শক্তি স্তর। কততম শক্তি স্তর, কততম? দেখো এইখানে যদি এটা প্রথম, এটা হচ্ছে 1 নাম্বার, দেখাই, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শক্তি স্তর। তাহলে এইখানে আমাদের n এর মান 1, n = 1। আমাদের এইখানে যে শক্তি স্তরটা আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে n এর মান 2। এখানে যে শক্তি স্তরটা হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, n এর মান 3। এইভাবে চলতে থাকবে। আর এই n এর সর্বোচ্চ মান কি হবে? n এর সর্বোচ্চ মান কি হবে? ইনফিনিটি হবে। ইনফিনিটি কেন হবে? আমি একটু আগেই বলেছি যে শক্তি স্তর অসংখ্য, অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তাই n এর সর্বোচ্চ মান ইনফিনিটি হবে।
এটা হবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আচ্ছা, এরপর আমরা ও আচ্ছা, তাহলে একটু আমরা উদাহরণ দেখি এটার উদাহরণ একটু দেখে নেই। এটা থেকে অনেক এমসিকিউ আসে। প্রথম শক্তি স্তরে তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত হবে? 2 × 1 স্কয়ার। তাহলে প্রথম শক্তি স্তরে n এর মান 1, তাহলে এটা হবে 2। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2 × 2 স্কয়ার, তাহলে এটা হবে 8। তৃতীয় শক্তি স্তরে আমরা দেখব 2 × 3 স্কয়ার, এটা হবে আমাদের 18। তো এভাবে আসলে চলতে থাকবে। এরপর আমরা যাব 7 নম্বরে। 7 নম্বরে যে আমাদের এই শক্তি স্তরে n = 1 2 3 4, এই শক্তি স্তরের একটা নাম আছে। এই নামগুলো আমরা শিখব। আমরা এখন পর্যন্ত 4টা নাম শিখব। আপাতত লেভেলের জন্য তোমাদের বা নেক্সট লেভেলের জন্য 4টা নামই যথেষ্ট। এরপরে বাড়লেও বাড়তে পারে, আমি জানি না ভাই বাড়বে কিনা, তবে আমি শুনছি বাড়বে, কারণ আমি পড়ি নাই এখন পর্যন্ত নেক্সট লেভেলে। তো n = যদি 1 হয়, মানে প্রথম শক্তি স্তর, এই শক্তি স্তরেরটার নাম হচ্ছে কে শেল। আচ্ছা, শেল হচ্ছে শক্তি স্তরের ইংলিশ, শক্তি স্তরের ইংলিশ। আবার ভাইবো না শেল কোত্থেকে আসলো, শেল মানে হচ্ছে শক্তি স্তরের ইংলিশ শব্দ। n = 2 হলে সেটাকে বলা হয় আমাদের এল শেল, এল শেল। n = 3 হলে আমাদের বলা হয় এম শেল, আর n = 4 হলে আমাদেরকে বলা হয় এন শেল। এই পর্যন্ত আমাদের দরকার, এর বেশি আমাদের দরকার নাই। তাহলে সিরিয়ালটা কি? n এর মান 1 2 3 4 পর্যন্ত যাবে, আর k এর মান k l m n এভাবে আগাতে থাকবে। তো আমাদের এটা হচ্ছে শেলের, কোন শেলের নাম কি। একটার পর কিন্তু আমরা এক একটা বৈশিষ্ট্য রিলেট করার চেষ্টা করতেছি, যে প্রথমে আমরা শক্তি স্তর সম্পর্কে ধারণা পাইছি, এরপর শক্তি স্তরের অন্য নাম, শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এরপর আমরা শক্তি স্তরের গুলোর নাম জানছি। এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা ইলেকট্রন বিন্যাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইলেকট্রন বিন্যাসের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে, এটা মনে রাখবা একটা বৈশিষ্ট্য, সর্বশেষ শক্তি স্তরে 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা মনে রাখবা। ইলেকট্রন থাকতে পারে না সর্বশেষ শক্তি স্তরে, 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। সর্বশেষের আগের শক্তি স্তর মানে হলো সেকেন্ড লাস্ট, সর্বশেষ শক্তি স্তরের আগের শক্তি স্তরে, সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট শক্তি স্তরে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো এই দুটো একটু মাথায় রাখো, এই দুইটা একটু ইম্পর্টেন্ট। সর্বশেষ শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, আর সর্বশেষ শক্তি স্তরের আগের শক্তি স্তরে 1টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। আর আরেকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যে কোনো শক্তি স্তরে, যে কোনো শক্তি স্তর, যে কোনো শক্তি স্তরে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ বৈশিষ্ট্য এই প্রধান কোয়ান্টাম সংখ্যার। কি বললাম? সর্বশেষ শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, সর্বশেষের আগের শক্তি স্তরে বা সেকেন্ড লাস্ট শক্তি স্তরে আমাদের 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এবং যে কোনো ধরনের শক্তি স্তরে আমাদের 32টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তো এই মোটামুটি একটা ধারণা। তো আমরা একটা এখন কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা একটু দেখি। একটা ছক বানাই আমরা, সেটা হচ্ছে আমরা একটা ছক করি। তিন চার, আর একটা করি 5। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে n এর মান কত, এরপরে হচ্ছে n = হোয়াট, এরপরে হচ্ছে শেল নাম, n = হোয়াট, এরপরে হচ্ছে নেম, ওই শক্তি স্তরের নাম, আর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইলেকট্রন, ম্যাক্সিমাম ইলেকট্রন। ঠিক আছে? তো n এর মান 1 2 3 4,
আর নেম হচ্ছে গিয়ে কে এল এম এন। ম্যাক্সিমাম ইলেকট্রন আমরা একটু সূত্রটা প্রয়োগ করি, 2n স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে এখানে n এর মান যদি 1 বসাই তাহলে আমাদের 1 স্কয়ার 1 ইনটু 2 2, n এর মান যদি আমি 2 বসাই তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 দুগুণে 8। n এর মান যদি আমি 3 বসাই 3 দুগুণে 9, 3 তিরিকা 9, সরি 3 স্কয়ার 9 আর হচ্ছে 2 18। আর 4 যদি বসাই তাহলে n স্কয়ার ইকুয়ালস টু 16, 16 ইনটু 2 32। এইখানে দেখো আমরা একটা কথা বলছিলাম একটু আগে যে তোমাদের লেভেলে আপাতত 18টার মানে 4-এর বেশি শেলটার দরকার নাই। আসলে কেন দরকার নাই এখান থেকে কিন্তু ধারণা পাওয়া যায় যে 32টা 4-এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32, আর এখানে আমরা বলছি যে কোনো শক্তি স্তরে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো আমাদের যদি আমরা এখানে বলতে পারো যে ভাই তাহলে 5 নাম্বারটা কি হবে একটু আপনি প্রেডিক্ট করেন, 5 নাম্বারটা কি হবে, কে এল এম এন ও। আর এটার সর্বশেষে তোমার মাথায় হইতে পারে যে 2n স্কয়ার মানে হচ্ছে যদি আমি বসাই 2 ইনটু 5 স্কয়ার তার মানে হচ্ছে গিয়ে 2 ইনটু 25 50 আসার কথা। বাট ভাইয়া আমাদের লাস্ট বৈশিষ্ট্যটাতে আমরা একটু খেয়াল করে দেখো 32টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সো এইখানে আমাদের ও শেলেও 32টাই হবে। এরপর 6 এর ক্ষেত্রে কি হবে, পি, এখানেও 32, 7 এর ক্ষেত্রে হবে কিউ, এখানেও 32। এগুলো এখন তোমাদের আসলে কোনো দরকার নাই, বাট আমি একটু লিখে দিলাম। আচ্ছা, তো কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আজকে মোটামুটি ক্লাস এই পর্যন্তই, আমরা এই পর্যন্তই আজকে। কালকে আমরা সহকারী বা নেক্সট ক্লাসে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে জানবো। তো কারো কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকলে একটু বলো। পোলাপান তো নাই বলতে গেলে।